যারা নতুন গাড়ি চালাবেন অথবা নতুন গাড়ি চালান, সব সময় যদি কোনো জায়গায় চাকরিতে জয়েন করেন, তখন আপনারা একটা কাজ সব সময় করবেন, যত ভাঙামুগা আছে আস্তে আস্তে যাবেন, কোনো তাড়াহুড়া নাই। যত তাড়াহুড়া করবেন তত ভুল হবে, তত সমস্যা হবে, ঠিক আছে? কিছু আছে গাড়ি আছে নিচু গাড়ি, তো নিচু গাড়িগুলো যখন আপনার মানে বডিতে বেজে, মানে অনেক জায়গা আছে কিছু কিছু উঁচা জায়গার মধ্যে দিয়ে নিচে সিসিসের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো যখন আপনি করবেন, মানে আপনার একটা উঁচু জায়গা দিয়ে উঠতে যাবেন, নিচে দিয়ে বেজে যায়। তো এই জিনিসটা যেন না বাজে, সেই কারণে আপনি গাড়িটাকে একটু ব্যাকা করে উঠাবেন। মানে আপনি যদি সোজা উঠেন তাহলে মানে ধরেন মানে বেজে যাবে, তাহলে আপনি কি করবেন, তাহলে একটু বাঁকা উঠান, বামে কাইঠা উঠান, ঠিক আছে? এর জিজ্ঞেস করুন যে ভাই মেন রোডে উঠা যায় কিভাবে, চলে গেল। আচ্ছা যাক, চিনবো আশা করি। অবশ্য এই রোডটা দিয়ে কখনো আসি নাই, তো এই কারণে চিনি না। চিনা চিনা লাগতেছে, তবুও হচ্ছে না, তারপরেও এগিয়ে চলতেছি, দেখা যাক কি হয়। এখন আমার কাছে যদি একটা অ্যাকশন ক্যামেরা থাকতো, তাহলে আমি কি করতাম, আমি আমার ব্রেকটা কিভাবে কন্ট্রোল করতেছি সামনের পরিস্থিতি অনুযায়ী। বিয়ের গেট উঠায় দিলাম। আচ্ছা, আপনাদের সাথে আরো একটা বিষয় শেয়ার করি। আগে থেকে হরেন দিবেন, ঠিক আছে? আগে থেকে হরেন দিবেন, কাছে গিয়ে ব্রেক ধরবেন না। আগে থেকে হরেন দিবেন, আগে থেকে ব্রেকের উপরে পাও রেখে রেখে যাবেন। ব্রেকের ভিডিও যে না দেখেন নাই তাদেরকে বলতেছি, আমার ব্রেকের ভিডিওটা দেখবেন, ফার্স্ট ওয়ান ভিডিও, ওটা হচ্ছে ব্রেকের। আপনারা দেখলে আমার যতটুকু ধারণা আপনাদের আইডিয়া হয়ে যাবে কিভাবে ব্রেক ধরতে হয়। ব্রেকের উপরে পাও রেখে, ব্রেকের উপরে পা রেখে গাড়ি চালালে সমস্যা হয় না। সমস্যা হয় না বলতে কি, আপনার অ্যাক্সিডেন্টের ভয়টা খুব কম থাকে। সামনে একটা বিট আছে, হ্যাঁ, এই যে আমি কতটুকু দূরত্ব থেকে ব্রেকটা ধরলাম। ধরেন এখন আমার স্পিড কম, গাড়ির স্পিড কম, আমি এখন 10 মাইল দূর থেকে ব্রেক ধরে ধরে আসবো না। এখন আমি তার কাছে কাছে যাইও কি করতে পারি, সুন্দর একটা ব্রেক ধরতে পারি। আর যখন আমার স্পিড 50 থেকে 60, 80, 100 এরকম স্পিড থাকবে, তখন আপনি দূরে মানে
দূর থেকে ব্রেক ধরবেন। এই যেমন এগুলো হচ্ছে কাছে, মানে আমরা গাড়ি স্লো আছে, স্লো থাকা অবস্থায় বিট আসলে আপনি অত দূর মানে বিটের ধরেন 1 কিলোমিটার আগে থেকেই যে আপনি ব্রেক ধরতে ধরতে যাবেন এরকম দরকার নাই, ঠিক আছে? আপনি কাছাকাছি গিয়ে ধরলেই হয়। এই যেমন এখানে আমি কাছাকাছি গিয়ে ধরছি, ঠিক না? 1 কিলোমিটার আগে থেকে দড়ি নাই। আচ্ছা, এই যে বিটটা আমি উঠবো কিভাবে? আমি একদম কি করলাম, ব্যাকা করলাম, তারপরে আবার ব্যাকা করলাম, রিক্সাওয়ালা বুঝে নাই। আচ্ছা যাই হোক, এই যে এইভাবে ব্যাকা করে তেরা করে যেমতে সুন্দর করে না বাজে সেই রকম করে উঠবেন, ঠিক আছে? আল্লাহ, সরি আমি ব্রেকটা একটু চেক করতেছিলাম, ব্রেকে হঠাৎ করে ক্যাত ক্যাত করে আওয়াজ দিতেছে, তো ভাবতেছি কি ব্রেক অয়েল শেষ হয়ে গেল কিনা। না, ব্রেক ঠিকই আছে। অবশ্য আজকে ব্রেক অয়েল চেক করি নাই, এটা আমার অনেক বড় ভুল ছিল। তো গতকালকে আবার চেক করছি, এই কারণে আর চেক করি নাই আর কি। তো যারা নিয়মিত গাড়ি চালান, প্রতিদিন নিয়মিত যদি 50 থেকে 100 কিলো গাড়ি চালান তাহলে প্রতিদিন এগুলো চেক করবেন। আর যদি 10, 15, 20 কিলো চালান দরকার নেই চেক করার, 2-4 দিন পরে চেক করলেও হয়। কিন্তু পানি বিষয়টা সব সময় খেয়াল রাখবেন। পানি এবং হচ্ছে আপনার মোবিল গিয়ার অয়েল, এই 3টা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই সব সময় মানে কোনো কিছু চেক না করলেও এই 3টা জিনিস চেক করতে হবে, ঠিক আছে? আহা, পান খাবো কিন্তু কোনো দোকান খুঁজে পাইতেছি না, অবশ্য সামনে আছে। আচ্ছা, আমি এখন যে রাস্তায় আছি সেই রাস্তাটা হলো মোটামুটি হাইওয়ের মতো, তবে চিপা হাইওয়ে, কোনো মেন রোড হাইওয়ে না, চিপা হাইওয়ে। আমি গাড়িটা চালাচ্ছি কিভাবে সেটা ফলো রাখবেন, হ্যাঁ? আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, সেটা হলো ভয়। কোনোভাবে আপনি গাড়ি চালাবেন নির্ভয়ে, কোনো রকম ভয় ছাড়া। আপনি যদি ভয় পেয়ে যান তাহলে তো আপনি গাড়ি চালাইতে পারবেন না। কারণ হলো কি, আপনি যখন একটা হাইওয়েতে উঠবেন অথবা একটা মেন রোডে উঠবেন, এক কথায় মেন রোড, তখন দেখবেন অনেক রকম পরিস্থিতি আপনার সম্মুখীন হবে, মানে অনেক রকম পরিস্থিতি আপনার সামনে আসবে। এখন যদি আপনি পরিস্থিতিরে দেখে যদি ভয় পেয়ে যান তাহলে মোকাবেলা করবেন কিটা করে, মানে কেমনে কইরা মোকাবেলা করবেন কিভাবে? এই দেখেন ভাঙা, আপনি ভাঙা মুখ এগুলো দেখে যাবেন, ঠিক না? সিএনজির হিসাব করে তো লাভ নাই, আমগো গাড়ির হিসাবের মতোই থাকতে হবে। ও যদি পুরা চাক্কা না পুরা খালেও হালাই দেয়, ওর কোনো সমস্যা নাই। গাড়ি কি ওর নাকি? বেশিরভাগ সিএনজির ড্রাইভার হইলো গিয়া মানে নিজের গাড়ি না, ভাড়া গাড়ি চালায়। আবার যারা নিজের গাড়ি চালায় তারা আবার ঠিক মতো কি করে, ঠিক মতোই আপনার ভাঙা মুঙা দেখে যায়। আর আমরা বিশেষ করে ভাঙা দেখি কেন, আমরা হচ্ছে চাকরি করি, তারপরে আমরা ভাঙা মুঙা সব সময় সুন্দর করে যাই। তার কারণ আছে, যাতে করে ভাঙাতে পড়লে যেন আপনার একটা বিষয় দেখেন, ভাঙাতে পড়লে কিন্তু আপনার গাড়িটা অনেক মানে ঝাঁকি দিয়ে উঠে, তারপরে ভিতরে যারা আছে তারাও ঝাঁকিটা অনুভব করে, ঝাঁকিটা তাদের শরীরেও লাগে। তো সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে চেষ্টা করি আর কি, যাতে করে
ভাঙা ভাঙা মানে যেন আমাদের চাকার নিচে যেন ভাঙাটা না পড়ে। এই যেমন আমার সামনে ভাঙা ছিল, আমি এখন ভাঙাটাকে কি করলাম, অ্যাভয়েড করে গেলাম। গাড়ি চালানোর জন্য সবচেয়ে মূল বিষয় হচ্ছে মাথা ঠান্ডা রাখা আর সাহস রাখা। আপনি যদি সাহস না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাড়ি চালানো কোনো রকমই দরকার নেই, তাহলে আপনি অটোরিকশা চালান। এটা হচ্ছে সহজ সরল হিসাব। আপনি গাড়ি চালানো শিখবেন, আপনার সাহস নেই, তবে আপনি আরো সাহস নেই, আপনি কি করলেন, গাড়ি চালানো শিখতে যে আরো 10 জনকে মেরে ফেললেন। কি দরকার এরকম একটা রিস্ক নেওয়া? গাড়ি চালানো কিন্তু সবার কি হয় না, ভাগ্যে জোটে না। সবাই কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না। ধরেন আমি আপনাকে একটা বিষয় অনুমান করে দিই, আমি আপনাদেরকে একটা অভিজ্ঞতাই দিয়ে দিই। রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন না, তখন দেখবেন অনেক রকমের মানুষের সাথে দেখা হবে। মানুষগুলো এক রকমের হবে হচ্ছে চিল্লাচিল্লি করে, আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলি, একটু আগে যে মুরব্বিটাকে দেখছেন, উনি কিন্তু পিছনে না দেখে কি করলো, রাস্তায় বের হয়ে গেল। অনেক নতুন ড্রাইভাররা কি করে, এরকম পরিস্থিতিতে পড়লে ভয় পেয়ে যায়। ভয় পাবেন না, ঠিক আছে? পরিচিত এলাকা ছাড়া কোনো এলাকার মধ্য দিয়ে যাওয়ার পথে যদি কেউ আপনাকে রাস্তায় থামায়া টাকা উঠাইতে চায়, যতটুকু সম্ভব চেষ্টা করবেন ওখান থেকে চলে আসতে। কারণ হলো, আপনি মনে করবেন যে মসজিদের জন্য টাকা উঠাচ্ছে, মনে হয় লোকগুলো ভালো। আপনি সহজ সরল মনে লোকগুলোকে টাকা দেওয়ার জন্য থামাইলেন, লোকগুলো কি করলো, পিছন থেকে ছুরি বের করে আপনাকে দিয়ে দিল বসায়। তাহলে কি হইলো? এই কারণে পরিচিত এলাকা ছাড়া আপনারা কোথাও থামবেন না এই সমস্ত 2-1 টাকা দেওয়ার জন্য, ঠিক আছে? মাদ্রাসা মসজিদে দেন, সমস্যা নাই। মাদ্রাসা মসজিদে দিলে আরো, আপনার এলাকার মাদ্রাসা মসজিদে দেন। আপনি ঘর থাকতে বাইরে, আপনার ঘর আগে ভালো করেন, তারপরে বাইরে চিন্তা করবেন। আপনাদের সাথে কিছু শেয়ার করি, সেটা হলো আমাদের বাংলাদেশের লোকদের কিছু কিছু অভ্যাস আছে। নিজের ঘরে ঠিক নেই, কিন্তু বাইরে সবারই ঠিক করতে চলে আসে। তা আমি মনে করি এই কাজটা ঠিক না। আগে নিজের ঘর ঠিক করেন, এরপরে ওলিকে বাহিরের মানুষকে ঠিক করতে আইসেন। অথবা বাহিরের একটা, আমি এটা দিয়ে কি বুঝেছি, এই এক কথা দিয়ে অনেক কথা বোঝানো যায়। যেমন হচ্ছে কিছু কিছু মালিক, মানে
গাড়ির যারা ড্রাইভার মানে কিছু কিছু বড় লোক, কিছু কিছু সবাই না, তার ড্রাইভারকে 10 টাকা দেয় না খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কিন্তু বাইরে সে ভিক্ষুক বলেন অন্যান্য ধরেন কোথাও পার্কিংয়ে রাখছে। একটা বিষয় বুঝেন, ঢাকা শহরের ভিতরে আপনি যে কোনো মার্কেটে, কিছু কিছু মার্কেট ছাড়া যে কোনো মার্কেটের সামনে গাড়ি রাখবেন, আপনার দেখবেন যে কয়েকজন লোক দাঁড়ানো থাকে, ওনারা আর কি মার্কেটের পক্ষ থেকে দাঁড়ায় থাকে। তো অনেকে মনে হয় এই জায়গাটা মার্কেট থেকে বরাদ্দ করা গাড়ি পার্কিংয়ের জন্য। গাড়ি পার্কিং করে চলে যায়, কিন্তু পুরোটা প্রেশার কিন্তু ড্রাইভারের উপরেই থাকে। ড্রাইভার তো জানে এখানে গাড়ি পার্কিং করা যায় না, এভাবে সিস্টেম নাই। আর ড্রাইভার যদি আপনার স্যারকে বলতে চায়, স্যার এখানে তো গাড়ি পার্কিং হয় না, এই সেই কত কিছু, তুমি বললে হবে? তুমি এখানে আসছো আজকে আর আমার জ্ঞান দিতে আসছো? এই কারণে কি করে ড্রাইভাররা চুপচাপ থাকে, বলে না। আচ্ছা, তারপরে যখন গাড়ি নিয়ে যখন পার্কিং থেকে বের হয়ে চলে আসে মার্কেট কইরা, আসার পথে একটা যে সিকিউরিটি খাড়ায় থাকে, ওরা কি করে 20 টাকা 30 টাকা দিয়ে, 50 টাকা 100 টাকা দিয়ে অনেক সময় চলে আসে, কিন্তু ড্রাইভারকে 10 টাকা দিবে না খাওয়ার জন্য। এই যে কষ্ট করে ড্রাইভারটা চিন্তা করতে থাকলো যে কখন জানি সার্জেন এসে তাকে মামলা দিয়ে দেয়, কখন জানি একটা পেরেশানিতে থাকে ড্রাইভার। তো আমি আজকে আপনাদেরকে একটা পরামর্শ দিব। পরামর্শ হলো, টেনশনের দরকার নাই। যে ব্যক্তি আপনাকে 10 টাকা দিবে না খাওয়ার জন্য, তার টাকা বাঁচাবেন কেন আপনি? বুঝেন আপনার তো আপনি মনে করবেন যে অনেকে ইসলামের বিষয়ে অনেক কথা বলবেন, অনেকে বলবেন যে আমার টাকা তো হালাল করতে হবে। আমার টাকা হালাল করতে হইলে তো আমাকে সবসময় সদা সত্য কথা বলতে হবে, স্যারকে টাকা বাঁচাইতে হবে। না, কে বলছে এই কাজগুলো করলে আপনার টাকা হালাল হবে? অথবা এই কাজগুলো না করলে আপনার টাকা হালাল হবে না। আপনার টাকা হালাল হবে তো আপনি গাড়ি চালাইতেছেন, আপনি তো তার গাড়ি চালানোর টাকা নিচ্ছেন। আপনি তার গাড়ি চালাবেন, সেই কারণে আপনি টাকা নিচ্ছেন। কি মনে করেন গাড়ি চালানো এতই সহজ? গাড়ি চালানো কি সস্তা? আপনাকে 15,000 টাকা দিয়ে কিনে নিয়ে নিছে বেটা। তারপর আর আপনি ওনার 1500 টাকা বাঁচাই দিবেন, আর উনি আপনাকে 10টা টাকা দিবে না খুশি হইয়া? কেন আপনি বাঁচাইবেন? আরামসে বসে থাকবেন, মামলা দিলে মামলা দিবে। কিন্তু হ্যাঁ, সবার জন্য না। অনেক মালিক আছে খুব ভালো, ড্রাইভারের চোখে দেখে না, ড্রাইভারকে খুব আপন মনে করে। সেই মালিকদের জন্য আপনারা কিছু পারলে কইরেন। অসৎ মালিকদের জন্য কিছু করার প্রয়োজন নাই। আরে ভাই, আপনার টাকা হালাল, 100% হালাল। কষ্ট করতেছেন, আমাদের কষ্ট কিন্তু কি না শরীরে না, আমাদের কষ্ট ব্রেনে, মানে ড্রাইভারদের কষ্ট ব্রেনে। সেটা কিভাবে? কারণ একটা ড্রাইভার যখন গাড়ি চালায় তার কত দিক দিয়ে আপনার খেয়াল রাখতে হয়। তার প্রথমে খেয়াল রাখতে হয় স্টিয়ারিং ঠিক মতো ঘুরতেছে কিনা, ব্রেকটা ঠিক মতো পায়ে আছে কিনা, অ্যাক্সেলেটারে ঠিক মতো পায়ে দিচ্ছি কিনা, পরিমাণ মতো ব্রেক দিচ্ছি কিনা, পরিমাণ মতো অ্যাক্সেলেটার দিচ্ছি কিনা, আমার স্যারে কষ্ট পাবে ওই রকম করে অ্যাক্সেলেটার দিচ্ছি কিনা, আমার স্যারে ব্রেক পাবে ওই রকম করে ব্রেক পড়ে গেল কিনা। তারপরে হলো গিয়ে সামনে একটা বাচ্চা আসতেছে, ওরও বাঁচাইতে হবে, সেই একটা বাঁচানোর একটা পরিস্থিতি, মানে বাঁচাইতে হবে এরকম একটা চিন্তা থাকতে হয়, মনের মধ্যে ঘুরতে হয়। তারপরে হচ্ছে সামনে যেন একটা কোনো বিপদ আসলে যেন সাথে সাথে বিপদের সম্মুখীন মোকাবেলা করতে পারে, সেরকম একটা টেনশন থাকে। তারপর আরও অনেক কিছু, মানে অনেক কিছু বলার, এটা বলা বাহুল্য, এটা বলা যায় না।
ও আরও আছে তো, আপনার গাড়ি গাড়ি যেন কোনো কিছুর সাথে না বাজে, হ্যাঁ, গাড়ি একেবারে কোনো কিছুর সাথে বাঁচতে পারবে না, গাড়ি ব্রেক হবে স্মুথ 100-100, আরো অনেক কিছু আছে। এত কিছু করার পরে আপনি কি মনে করেন 15,000 টাকা দিছে আর আপনি মনে করেন না জানি হালাল হইলো কিনা? আরে ভাই 100-তে 100 হালাল। তবে একটা মামলা দিতে আসছে সার্জেন্টে, এখন যদি সুযোগ থাকে আপনি বের হয়ে যাবেন, এরকম যদি সুযোগ থাকে বের হয়ে যান, আর সুযোগ না থাকলে সার্জেনের সামনে কালারিং হয়ে হওয়ার দরকার নাই তো। পরে লাস্টে সার্জেনের সামনে আপনি কালারিং হবেন, সার্জেন্টে পরে তা আপনার স্যারের গাড়ির উপরে মামলা দিব না, দিয়ে দিব কার উপরে? আপনার উপরে, মানে আপনার লাইসেন্সের উপরে মামলা দিয়ে দিব। বলবো যে আপনি তাফারলিং করছেন, মানে আপনি একটু ফাইজলামি করছেন আমার সাথে, আপনি কেন গাড়ি নিয়ে দূর মারলেন? পরে আপনাকে 500 টাকার মামলার জায়গায় 1000 টাকা মামলা দিয়ে দিব। এই টাকাটা যখন আপনি স্যারের থেকে চাইতে যাইবেন তখন আপনি পাবেন না, হয়তো বা পাইতেও পারেন। এরকম কখনোই করবেন না। আমি আমার স্যারদের এরকম অনেক জায়গায় বাঁচাইছি। এই গাড়ির স্যার না, এই গাড়ির স্যার আমার খুব ভালো স্যার। আমার আগের স্যার আর কি, আমি আগে যেখানে চাকরি করতাম আর কি 2-3 বছর আগে, ওনাকে অনেক জায়গায় বাঁচাইছি। বাঁচাইলেও হ্যাঁ, না বাঁচাইলেও হ্যাঁ, মানে কোনো কিছু নাই, খামাখা আমার কষ্ট হয়। একদিন এরকম তাফারলিং করতে যায়, সার্জেন্টের সাথে তাফারলিং মানে চলে যেতে যায়, সার্জেন্ট দৌড়ে ফেলাই আমার লাইসেন্সের উপরে মামলা দিয়ে দিচ্ছে। বলছে আপনি আমাকে দেখার পরে আপনার সামনে আসতেছি, আপনি কেন দৌড় মারলেন? এই আর কি। যখন টাকা চাইলাম তখন স্যারে বললো যে না, এটা তুমি খাইছো তোমার কারণে, তুমি তোমার ফল্ট ছিল এখানে, তুমি কেন দৌড় মারলা? ওইল নিকাম, যার লেগে করি চুরি সেই কই চোর। এই হলে কি আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা। আজকের ব্লগটা খুব বড় হবে, আমি চিন্তা করতেছি যে আজকের ভিডিওটা কাটাকাটি করুন না, তারপরও 2-1টা জ্যামের জায়গাটা আমি কেটে দিব। জ্যামের জায়গা থেকে অনেক কিছু শিখার আছে, মানে হচ্ছে আপনি জ্যামটা ঠেলে ঠেলে কিভাবে যাবেন, তো এগুলো একটা শিক্ষণীয় বিষয় না? আপনি মনে করেন যদি আপনি অ্যাক্সিডেন্ট করে কিভাবে অ্যাক্সিডেন্ট হয় সেটা শিখবেন, তাহলে কি এটা একটা হাস্যকর বিষয় না? এখন আপনাকে যদি কেউ শিখিয়ে দেয় অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই কিভাবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হয়, তাহলে আপনি ওইটা শিখবেন নাকি অ্যাক্সিডেন্ট হয়ে তারপরে শিখবেন? সেটাই, জ্যামের ভিতরে কিভাবে চলতে হয় সেটা আজকে আপনি এই গাড়ি ভিডিও দেখে শিখতে পারবেন। মোটামুটি একরকমের হাইওয়ে তো, আমি বলে দিছি না শুরুতেই। এখানে মসজিদ আছে, আপনারা চাইলে এভাবে দান করতে পারেন, মসজিদে হুজুররা অনেক সময় দান করে। দেখতে হবে, আমি কিন্তু এই এলাকার না, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মসজিদ, তারা মসজিদের সামনে দাঁড়ায় তুলতেছে, সেটা ঠিক আছে। আরো হুজুর, ইমাম সাহেব, হুজুর, বোঝা যায় না এরা ভালো লোক। কিছু আছে প্যান্ট শার্ট পরে টাকা পয়সা উঠায়, বুঝছেন, এটি খাওয়ানোর লেগে উঠায়, এটি দিয়েন না। টাকা পয়সা দান করবেন আপনি সোয়াবের লেগে, আরো গুণ হইব, হিসাব করে দান করতে হইব। ঢাকার ভিতরে কিছু আছে ল্যাংড়া লুরা ছাড়া অনেকগুলো আছে এরকম ভিক্ষা করতে হয়, এই টাকা উঠে আপনার গাঞ্জা গুঞ্জা খায়া খোয়া কি করে যে গেলে আপনার করে জানেন। আমরা দেখি তো, আমরা তো সারা রাস্তা ঘোরাঘুরি করি। এই যে ছোটখাটো গাড়িগুলো ওভারটেক করতে হয় কিভাবে সেটা খেয়াল রাখবেন। হ্যাঁ, ওভারটেক করে আপনি আপনার পজিশনে চলে আসবেন, আবার বুঝেন না বিষয়টা? এই যেমন এই যে ভ্যান গাড়িটা ওভারটেক করে আমরা কি করলাম, এই যে বাম পাশে আমার পজিশনে চলে আসলাম, ঠিক না? এই যে তো আমার কি করতে হবে, ডাইন পাশে থাকা যাবে না, ডাইন পাশ তো ডাইন পাশের রাস্তা, আমার ওই রাস্তা তো রং সাইড, ওটাতে আমি যাব কেন? যেহেতু এই একই রাস্তায় 2 লেনের গাড়ি চলে, সেক্ষেত্রে তো এই রাস্তায় কোনোভাবে এইরকম ভুল করা যাবে না। ওয়ান ওয়ে রোড মানে এই এক রাস্তায় 2 লেনের গাড়ি যে চলে, যে সমস্ত রাস্তায় খুব খেয়াল করে গাড়ি চালাইবেন। এই যেমন অটোটাকে যদি আমি এখন পাস করি, এই যেমন এই পাস করতেছি, এই পাস করে এখন আমি আবার আমার জায়গায় চলে আসবো, ঠিক আছে?
ওদিকে থাকা যাবে না, সুন্দর করে চলে আসতে হবে। হ্যাঁ, আজকে ভিডিওটা লম্বা হলেও দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখছেন, সুযোগ আছে আমার যে আমি এখন এদিক দিয়ে যেতে পারবো, চলে গেলাম। আর যদি এখন ডান পাশে গাড়ি থাকতো তাহলে কি হইতো, আমরা যেতাম না। আমরা আমাদের সাইড দিয়ে যত ভাঙ্গা হোক, যত চূড়া হোক, যত তুফান আসুক, আমাদের সাইড দিয়ে যেতাম। এখন ধরেন আমি আমার সাইডে আছি, তুফান লয়ে যাইতেছি, মানে আমার সাইডে পুরো রাস্তা ভাঙ্গা আর ডান পাশের রাস্তা ভালো। এখন ডান পাশের রাস্তা দিয়ে সম্পূর্ণ গাড়ি আসতেছে, এখন আমি কি ডান পাশের রাস্তা দিয়ে যাবো বলেন? আমি আমার রাস্তা দিয়ে আস্তে ধীরে আগামো। ওভারটেক গুলো শিখবেন, ওভারটেক গুলো সুন্দর করে শিখবেন। এই যে ওভারটেক করতেছি, হ্যাঁ, এই ওভারটেক করে এইভাবে চলে আসলাম। ওভারটেক ইজ দ্য বেস্ট ওয়ে, মানে ওভারটেক হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর ওভারটেক না করলে তো আপনি যাইতে পারবেন না, বাংলাদেশ তো সুযোগ দিব না কেউ, হরন দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, ওভারটেক হওয়ার আগে, মানে ওভারটেক নেওয়ার আগে, ওভারটেক একটা গাড়িকে ওভারটেক করবেন, আগে থেকে হরেন দিতে আসবেন, মোড়ে আসার আগে থেকেই হরেন দিতে আসবেন, দিয়ে আসবেন, ঠিক আছে? বাংলাদেশ তো দিতে হয়, নাহলে সমস্যা। একটা হরনের জন্য আপনি কি জান হারাইবেন নাকি? আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন? এখন আপনি চিন্তা করবেন হরনটা আপনার দিলে 10 জনের কষ্ট পাবে, এই কারণে আমি হরন দিব না, এরকমটা মনে করার দরকার নাই। আরে ভাই, বাংলাদেশে আছেন, বাংলাদেশের মানুষ যেভাবে খাইতে চায় সেইভাবে খাওয়ান না, এত টেনশন কিসের? বিটের সিস্টেম দেখাচ্ছি না, বিটে কিভাবে উঠবেন ওইভাবে উঠবেন। বিট আগে থেকে ব্রেকে পাও দিয়ে বিটে যাবেন, ব্রেকে পাও দিবেন, যখন বিটের কাছাকাছি আসবেন তখন আস্তে আস্তে ব্রেক থেকে পাওটা একটু উঠাবেন, আবার যখন বিটটা পার হয়ে যাবে তখন ব্রেকটার থেকে পা উঠায় আবার এক্সেলেটর পাড়া দিয়ে আগের স্পিডে চলে যাবেন। হ্যাঁ, আর গাড়িগুলো সবসময় স্মুথলি চালানোর চেষ্টা করবেন। স্মুথলি বুঝছেন তো? স্মুথলি স্টিয়ারিং করা, স্মুথলি ব্রেক ধরা, স্মুথলি অ্যাক্সেলেটার দেওয়া। হাট করে অ্যাক্সেলেটার দেওয়া যাবে না। অ্যাক্সেলেটার জোরে দিলেও কি হয়, গাড়ির টাস করে সামনে টান মারে, আর যারা ভিতরে বয়ে থাকে তারা আবার পিছনের সিটে বাড়ি খায়। আবার যখন ব্রেক ধরবেন তখন দেখবেন তারা সামনে আয়া পড়বো, যারা পিছনে মানে যারা বসে থাকে তারা কি করবো, আপনার তো সিট বেল্ট বান্ধা আছে, আপনি তো কি করবেন না, সামনে আগাবেন না, পিছনেও যেতেন না। তো এই কারণে পিছনের লোকদের কথা চিন্তা করে ব্রেক আর অ্যাক্সেলেটার ঠিক মতো দিয়েন, আর না হলে ওনাদের কষ্ট হবে। ঠিক আছে, আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাইতেছি। হ্যাঁ, আমি সুন্দর করে মানে আমি যেভাবে বুঝাইতে পারি সেইভাবে বুঝাইতেছি, জানি না এর থেকে ভালো বোঝানো যায় কিনা। যাক, বুঝেন, যা বোঝার বুঝেন, শিখেন, শিখে ভালোভাবে গাড়ি চালান, এটাই আমাদের মূল মানে উদ্দেশ্য। একটা অন্য বিষয় নিয়ে কথা বলি। আমার চ্যানেলটা কাজ অনেক দিন আগে থেকে বন্ধ ছিল, রিসেন্টলি আমি ভিডিও ছাড়া শুরু করছি। ওইরকম ভাবে ভিউ পাচ্ছি না, আমার সাবস্ক্রাইবার তেমন বাড়ে না, লাইকও হয় না, শেয়ারও করেন না। যারা ভিডিও দেখেন তারা অ্যাটলিস্ট যদি শেয়ার আর লাইক করেন না, খুব খুশি হব, খুব খুশি হব, খুব খুশি হব। আর চেষ্টা করব আপনাদের জন্য কিছু নতুন কিছু দেওয়ার জন্য, নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের সাথে চেষ্টা করব। আপনাদেরকে ভালোবাসি বলেই তো এত কষ্ট। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলি, সেটা হলো ভ্যান গাড়ি বলেন, রিক্সা বলেন, তাদেরকে সব সময়, আচ্ছা এই যে কড়া একটা ওভারটেক ছিল, এরকম ওভারটেক করতে যাবেন না কখনো, পুরাতন ড্রাইভার ছাড়া এরকম ওভারটেক কখনো করবেন না। নতুন ড্রাইভাররা তো প্রশ্নই ওঠে না এরকম ওভারটেক করা, তাহলে কি হবে, সে ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে ওভারটেকটা কন্ট্রোল করতে পারবে না।
এই যে বাম সাইডের রোড থেকে একটা গাড়ি আসতেছে, আমি হরেন দিয়ে দিছি আগে থেকে, সেও স্লো হয়ে গেছে। আগে থেকে হরেন দিবেন। আচ্ছা, আমি থামতে হবে, আমার একটু একটু প্রস্রাব করব। দুঃখিত, ক্যামেরাটা চালুই ছিল। আচ্ছা, কোথাও থেকে যদি আপনি এরকম সরেন, মানে এরকম যদি রাস্তায় ধরেন একটা সাইড, রাস্তার সাইড থেকে যখন মেন রোডে আসবেন না, তখন আপনার ডান পাশের ইন্ডিকেটর দিয়ে ডান পাশে ভালোভাবে দেখে, সামনে দেখে তারপরে আসবেন। মানে একদিকে দেখে কখনো গাড়ি মানে মেন রোডে উঠবেন না। মানে একদিকে বলতে কি বুঝাইতেছি, আপনি শুধু সামনেই দেখছেন যে গাড়ি নাই, পিছনে দেখলেন না, তাহলে সমস্যা। অনেকে কি করে, পিছনে শুধু ওই যে আপনার আমাদের লুকিং গ্লাসে যতটুকু দেখা যায় ততটুকু দেখেই ওনারা চলে যায়, অনেক সময় বিপদ হয়। তো আপনারা লুকিং গ্লাসেও দেখবেন, লুকিং গ্লাসের বাইরেও একটু দেখবেন, দেখে তারপরে মেন রোডে আসেন, না হলে সমস্যা। হ্যাঁ, এরকম ছোটখাটো ব্রিজ যেগুলোর এরকম করে দেখেন না, এরকম উঁচু করে দেওয়া, মানে উঠতে গেলে একটু উঁচু হয়ে যায়। আপনি যদি স্পিডে উঠেন না, আপনার গাড়িটা লাফ দিয়ে ব্রিজের উপরে পড়বে, মানে লাফ দিবে আর কি। তো আপনি এরকম ছোটখাটো দূরের থেকে ব্রিজ দেখলে স্লো করে যাবেন, যত স্লো করে যাবেন তত ভালো, আপনার গাড়ির জন্য ভালো। হুম, আর ডিপার দিবেন। এই যে গাড়িটা আসতেছে, আমি কি করলাম, ডিপার দিয়ে দিলাম, সে আস্তে আস্তে তার রাস্তায় ঢুকতেছে। তার তার বাম পাশে জায়গা নেই। গাড়ি যদি যাইতে পারে তাহলেই গাড়ি আগাইবেন। এমন একটা চিপা জায়গায় আপনি গাড়ি ঢুকবে না, আপনি চিন্তা করলেন গাড়ি ঢুকবে, তাহলে আপনার হিসাব কি ছিল না, ভুল, মানে ঠিক ছিল না, ভুল ছিল। হিসাবটা সবসময় সুন্দর করে মিলাবেন। যদি হিসাব মিলাইতে ভুল করেন তাহলেই সমস্যা। এই হিসাবের কারণে অনেকে ধরা খাওয়া যায়। কখনো হিসাবের বাইরে কোনো কাজ করবেন না। যে শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রে হিসাব হয় আর টাকা পয়সার বাইরে হিসাব হয় না, সে চিন্তা করলে কিন্তু হইব না।
প্রত্যেক কাজে আপনি হিসাব করে চললেন, দেখবেন যে আপনাকে কেউ ঠকাইতে পারবে না, আপনি সব সময় জিতে থাকবেন, মানে আপনার অবস্থা ভালো থাকবে। হিসাব করলে আপনি ভালো থাকবেন। এই ওভারটেক গুলো দেখেন না, এই যে ওভারটেক করার আগে দিয়ে, হাইওয়েতে ওভারটেক করার আগে দিয়ে অবশ্যই একটু মাথা, মানে আপনি একটু ডাইনে কাইটা দেখবেন যে গাড়ি আছে কিনা। হ্যাঁ, আপনি আগে পিছনে লুকিং গ্লাসে পিছনে দেখা তারপরে লেগিয়ে হালকা একটু ডাইনে কাইটা তারপরে দেখবেন যে সামনে গাড়ি আছে কিনা। মানে আপনি এখন যে গাড়ি, আপনার সামনে এখন যে গাড়িটা আছে তার সামনে কোনো গাড়ি আছে কিনা, আর তার অপোজিটে কোনো গাড়ি আছে কিনা, মানে অপোজিট রাস্তা থেকে কোনো গাড়ি আছে কিনা। তো দেখে শুনে তারপরে আপনি কি করবেন, ওভারটেক করবেন। না দেখে ওভারটেক করলে টুস করে আবার আর টুস করে আপনার মেরে দিয়ে দেবো গা। এই কাজটা যেন না হয়। খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি, জানি না আপনারা কিভাবে নিতেছেন, কিভাবে বুঝতেছেন। অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কি লাগবে আপনাদের, কিভাবে শিখাইলে আপনারা খুশি হবেন, কিভাবে শিখাইলে আপনাদের মাথায় ব্রেনে ঢুকবে, ব্রেনে সুন্দর করে ঢুকবো, সেভাবে আমাকে বলবেন, আমি ওইভাবে আপনাদের জন্য করব ইনশাআল্লাহ। শেয়ার করেন আমার ভিডিওটা, আর কমেন্ট করে কিন্তু জানাবেন। লাইক করতেন, লাইক করেন ভাই, লাইকটা করেন, লাইকের জন্য আশা করি। লাইক করলে খুশি হই, মনটা খুব খুশি হয়ে যায়, চিন্তা করি যাক আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওতে অনেক লাইক হয়েছে। খুশি হয়ে চিন্তা করি আরো সুন্দর করে ভিডিও বানাবো, শুধুমাত্র আপনাদের জন্যই তো। অবশ্যই এখন আমি এত কথা বলার মানে গাড়ি চলা অবস্থায় আমার সামনে ক্যামেরা লাগানো, তার উপর দিয়ে এত কথা বলতেছি কিভাবে, আমার গাড়িতে কি কেউ নাই? আসলেই কেউ নাই। আমার স্যারের ছেলেকে আমি একটা, উনি মাদ্রাসায় পড়াশোনা করে, তো ওনার মাদ্রাসায় দিয়ে আসলাম। তো আসার পথে আমি খালি আসতে হয়েছে আর কি। তো ভাবলাম যে খালি আসবই যখন, তখন আমি আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য আমার স্যার আমাকে ফোন করে বলছে যে ইয়াসিন তাড়াতাড়ি আসো। আপনাদেরকে বোঝানোর জন্য আমি তাড়াতাড়ি যাইতেছি না, আর আমি যে জায়গায় মোবাইলটা রাখছি না, যদি তাড়াহুড়া করতে যাই অনেক ভাঙা ভুঙ্গা, মানে ভাঙা মানা যাব না। তাড়াহুড়া তো তাড়াহুড়াই, ভাঙা টাকা মানা যায়? ভাঙা মানলে কি আর ওইটা তাড়াহুড়া হইলো? ভাঙার উপর দিয়ে উড়াল পাখির মতো উড়ে যেতে হইব, তাহলে হইলে গিয়ে তাড়াহুড়া। তো ওইরকম করলে আমার মোবাইলটা পড়ে যাবে, এই কারণে আবার আপনাদেরকেও ভালোভাবে বুঝাইতে পারবো না। আবার ধরেন তাড়াহুড়া করতে গেলে আলাদা একটা মাথায় প্রেশার থাকে, চিন্তা করার মানে আলাদা, মানে ধরেন এখন হচ্ছে 5টা চোখ, তখন হয়ে যেতে হয় 10টা চোখ, না হলে আপনার তাড়াহুড়ার মধ্যে অনেক ভুল হয়ে যায়। এই আর কি, আপনাদের খাতিরে এত কিছু। আপনারা আমাকে একটা লাইক দিতে পারবেন না আমার ভিডিওতে? একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন না আপনার মনের কথা, আপনার মন্তব্য? আশা তো করি ইনশাল্লাহ জানাবেন। যারা অবশ্যই ভিডিও দেখেন তারা অ্যাটলিস্ট জানায়েন, একটু কষ্ট হইলেও জানায়েন। আপনাদের মনের কথা তো আর আমি বুঝতে পারি না, তা আপনারা কিছু বললে তখন আর কি কিছু আইডিয়া করতে পারি। এই যে আমরা এখন কি করতে পারবো, ওভারটেক করতে পারবো নিশ্চিন্তায়, ভয় ছাড়া, কোনো ভয় নেই। এই যে ব্রেক সোলো বিট আছে তো, সোলো একেবারে খুব সুন্দর করে ব্রেক ধরবে। আমার পাশে দিয়ে মানে অপোজিট সাইড থেকে গাড়িগুলো কিভাবে যায়, আমার এই পাশ দিয়ে গাড়িগুলো কিভাবে যায়, আমরা যে পাশে আছি সেই পাশের গাড়িগুলো কিভাবে যায়, সেগুলো খেয়াল রাখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই গাড়িটা কিভাবে যাইতেছে, অথবা আমাদের গাড়িটা কিভাবে যাচ্ছে, মানে আমি এখন যে গাড়ি থেকে ভিডিও করতেছি সেই গাড়িটা কিভাবে যাচ্ছে, এগুলো খেয়াল রাখেন, তাইলেই হইল। মানে গাড়িতে উঠার আগে আপনি গাড়ি শিখে গেলেন। অবশ্যই একটু প্র্যাকটিক্যালি তো করতেই হয়, প্র্যাকটিক্যালি না করলে কি আর হওয়া যায়? প্র্যাকটিক্যালি না করলে সাহস বাড়বে না, এই কারণে প্র্যাকটিক্যালি করতে হয়। ঠিক আছে? অনেকে শর্টকাটের মধ্যে ভিডিও বানায়, এই ওভারটেকটা করুম, পারুম? অবশ্যই পারুম ইনশাল্লাহ।
এই দেখেন, মানে আপনার কনফিডেন্স থাকতে হবে। হ্যাঁ, আত্মবিশ্বাস যদি না থাকে আপনি ওভারটেক করবেনটা কিভাবে আমাকে বলেন। আপনার আত্মবিশ্বাস যদি ছোট থাকে, ছোট বলতে মানে দুর্বল থাকে আর কি, যে পারুম না, পারুম কি পারুম না, এইরকম একটা যখন সিচুয়েশনে থাকবেন তখন আপনি বিপদে পড়ে যাবেন। এই আর কি। তো আজকে চেষ্টা করুন, দেখি সব ধরনের ওভারটেক করে দেখানোর, কিভাবে ওভারটেক করতে হয়। তো যারা এ পর্যন্ত ভিডিও দেখছেন, আমার মনে হয় তারা অনেক কিছু শিখছেন, আরো অনেক কিছু শিখবেন। একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, আর একটু আমার সাথে থাকেন। আর বেশিক্ষণ না, আর হয়তো বা 15-20 মিনিট। এই আর কি। জ্যামে যখন চালাবেন না গাড়ি, তখন পাগল হইেন না। পাগল মানে কি, ফাড়াফাড়ি করেন না আর কি। কি দরকার, ফাড়াফাড়ি করে তো আসমানে যাইতে পারবেন না। এটা হচ্ছে বসিলা রোড, ঢাকা মোহাম্মদপুর বসিলা রোড, ঢাকা বাংলাদেশ মোহাম্মদপুর বসিলা রোড। এই বসিলা ব্রিজ থেকে কিছু গাড়িগুলো নাইমা বসিলা ব্রিজের মানে মাঝখানে দাঁড়ায় থাকে, অন্য গাড়িগুলোকে সাইড দেয় না, পরে জ্যাম লেগে যায়। আসলে বাংলাদেশ তো বুঝেনি তো, খুব সুন্দর একটা রাষ্ট্র, মনের মতো স্বাধীন দেশ, তো সবাই স্বাধীনভাবে কাজ করে। স্বাধীনভাবে কাজ করে, স্বাধীনভাবে মাইর খায়, স্বাধীনভাবে ঘুষ খায়, স্বাধীনভাবে সবকিছু, স্বাধীনভাবে কোনো বাধা নাই, স্বাধীনভাবে গাড়ি চালায়। মাইরা মুড়ে দিয়ে যাবেন গা আবার স্বাধীনভাবে জেলেও যাবেন, সমস্যা নাই, কেউ কিচ্ছু করতো না আপনারা। গাড়ির সামনের বাসটা খুব খারাপ, খুব খারাপ বাস। গতকালকে রাত্রেবেলা মাগরিবের পরে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিছিলাম। রওনা দিয়ে ময়মনসিংহ খুব জ্যাম ছিল অবশ্যই। রাতের 12টা বাজে ময়মনসিংহে পৌঁছাইলাম। ময়মনসিংহে পৌঁছাইছি, আবার ওইখান থেকে ময়মনসিংহ থেকে 2টা 20-এ রওনা দিছি। ঢাকায় আইসা পৌঁছাইছি হচ্ছে কত বাজে, 2টা 20, 3টা 20, 4টা 20, 4টা 20-এ। দুই ঘন্টা লাগছে আর কি, যাইতে 6 ঘন্টা, আইতে 2 ঘন্টা। খুব সুন্দর না? নতুন ড্রাইভাররা এই যে কাছে কাছে নিয়ে গাড়ি চালাবেন না, এই যে এরকম করে কাছে কাছে নিয়ে গাড়ি চালাবেন না, ঠিক আছে? ওনারা অনেক ভুল করে ফেলবে, তাহলে কি করবে, ব্রেকের জায়গায় পিক আপ দিয়ে দিবে, পরে সমস্যা হয়ে যাবে। মানে সঠিক সময় ব্রেকটা ধরতে পারবে না। তো কাছাকাছি গাড়ি চালানোর দরকার নাই, গাড়ি থেকে অনেক দূরত্ব মেনটেন করে চলা, মানে গাড়ি চালাবেন আর কি, ঠিক আছে? আমার অভিজ্ঞতা হচ্ছে প্রফেশনাল অভিজ্ঞতা।
অনেকের মাথায় ঢুকবে না, অনেকে মাথায় নিতে পারবে না। প্রতিদিন যদি দেখেন এই ভিডিওটা, অনেক কিছু শিখতে পারবেন। বাসগুলো খুব বিরক্ত করে। আমি গাড়ি ওভারটেক করতেছি না, এগুলো মানে ফলো করেন কিভাবে ওভারটেক করি। অনেক কিছু শেখার আছে ভাই, অনেক কিছু শেখার আছে। এটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 3 রাস্তার মোড়। ডানের দিকে হচ্ছে সদরঘাট, আর বাম দিকে হচ্ছে গাবতলী, আর সোজা গেলে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, তারপরে ধানমন্ডি, তারপরে লালমাটিয়া, তারপরে সংসদ ভবন, তারপরে ফার্মগেট, তারপরে হলে গিয়ে সব কিছু। যাই হোক, বেশি বেশি চিনাই দিলে পরে আমার যা ফিটাইবেন। এত কিছু চিনাইলে করবো যে ভাই আপনি চিনাইছেন, ভুল করছি, আপনার কাছে পুলিশ আসে, আপনি এবার উত্তর দেন পুলিশে, কিল্লে গাম করে রাস্তা চিনেছেন, কিল্লে আমরা ওই রাস্তা যেয়ে ভুল করলাম। এত প্রশ্ন মুখে তো না। যাক, মজা করলাম আর কি। রাস্তা চিনে রাখা ভালো, বলে দিলাম। অনেকে আছে অনেক ভিডিও থেকে অনেক রকমের ইনফরমেশন আশা করে আর কি, হয়তো অনেক ভিডিও থেকে জানতে চাই উনি কোন রাস্তায় আছে, কোন রাস্তায় এই কাজগুলো করে দেখাইতেছে, এই আর কি জানাই দিলাম আর কি। রাস্তা অনুযায়ী আমি আপনাদেরকে অভিজ্ঞতা জানাই দিলাম। আমি ডাইনে যাব, বুঝছেন? এই যে মানুষটা দেখছেন কিভাবে যাইতেছে, একটু জোরে জোরে হাঁটিয়া যাইবো এরকম না, তো ধৈর্য হারাবেন না। হ্যাঁ, সুন্দর করে যাবেন আর কি, ধৈর্য হারাইলেই সমস্যা। ড্রাইভারদের অনেক রকমের পরীক্ষা আসে। এই যে একটা মানুষ গেল, আমি এখন অ্যাক্সেলেটার দিছি মাত্রই মানুষটা কি হইলো, যাইতেছে, আবার ব্রেকে পাও দিয়ে দেওয়া লাগছে। তো সবাইকে বাঁচায় বুঝায় নিজেরও যাইতে হবে, মানে সবাইকে বাঁচাইতেও হবে, আমাকে নিজেকেও আগাইতে হবে। আমি থাইমে বাঁচাইলাম কিন্তু নিজে আগাইলাম না, এরকম যেন না হয়। রিক্সার পিছনে থেকে হর্ন দেন না, রিক্সা যতটুকু স্পিড অতটুকু ভাবে যেতে পারবো। আপনি হর্ন দিলে যে স্পিড বাড়ায় যাইতে পারবো, বিষয় কিন্তু এরকম না। হ্যাঁ, এই দেখুন বাসটা আমার সামনে এসে পড়ছে, মানে আমার রোডে এসে পড়ছে। আমি এখন তারে ডিপার্ট দিছি, ডিপার্ট দিয়ে আমি গাড়ি কিন্তু স্লো করি নাই। গাড়ি স্লো করি না বলতে কি, গাড়ি ব্রেকে ছিল, ডিপার্ট দিছি, ও সরে গেছে, বাস আমি আমার গতিতে আগাইতেছি। ওই যে আমি আপনাদেরকে বললাম না, ডান পাশে আর পিছনে না দেখে ওভারটেক করবেন না, তাহলে বিপদে পড়বেন। পুরাতন না হলে করবেন না আর কি, আর পুরান না হলে সব দিক দিয়ে না দেখেন ওভারটেক করে ফেলেন, আনতে মরেন, কাজে যেমন সামনে করে। পুরান মানুষে বেশি ভুল করে, আর পুরান মানুষে বেশি মরেও, মানে বেশি পুরান না, যেটি একটু পুরান হয়েছে সেটি আবার একটু বেশি বুঝে, আবার যারা একটু পুরান চেয়ে একটু বেশি হয়েছে তারা আবার ঠিক মতোই বুঝে। এরপরে যারা বেশি পুরান হয়ে গেছে তারা একটু বেশিই বুঝে, মানে বেশি বুঝে বলতে কি তারা একটু বেশি ভালো বুঝে, তারা ঠিক সময় ওভারটেক করতে পারে। মানে তারা নতুনের থেকে যখন ধরেন 1 বছর, মানে প্রথম 1 মাস সে গাড়ি চালাতেছে, তার মানে সে নতুন না। 1 বছর চালাইলো সে একটা নতুন, 2 বছর চালাইলো নতুন, 3 বছরের পরে তাকে নতুনের পরে একটা ধাপ আছে, সেটাতে ধরা যায়। এরপরে হলে গিয়ে 4-5 বছর, মানে 4-5 বছর হওয়া মানে সে অনেক অভিজ্ঞতাশীল একটা ড্রাইভার। এরপরে পুরাতন ড্রাইভারের খাতায় সে
নাম লেখায় ফেললো। আমি গাড়ি চালাই যেভাবে, আপনারা হাসবেন। আমি ধরেন আমার পা সিটের উপরে থাকে, যখন প্রয়োজন হন নামাইয়া পিক আপ দিয়ে অ্যাক্সেলেটার দিই। আর বাম পাও ওইটারে তো আমি খেলাই, মানে বাম পাও যেটা, বাম পাও তো কোনো কাজ নাই, অটো গাড়ি না, তো বাম পাওয়ারে নিয়ে আমি খেলাই। বাম পাওয়ারে দিয়ে আমি কখনো মিলে রাখি, কখনো সিটের উপরে পাওয়ারে ডাইন পাওয়ারের নিচে গুজায় রাখি, যেমতে ভাল লাগে উমতে করি। তবে এই কাজগুলো তখনই করি যখন আমার আল্লাহ, আচ্ছা মানে যখন আমার স্যার না থাকে, গাড়িতে কেউ না থাকে, তখন এই কাজটা করি। আর গাড়ি থাকলে তো পায়ের উপরে পাও দিয়ে বসা যায় না, ওনাদের সম্মানের খেলাপ হয়। জ্যাম মনে হয় অনেক পড়বে। থাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর লম্বা করব না। আরও নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর করে শিখবেন। কার কাছে কেমন লাগছে ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে ভিডিওতে ভালো লাগলে লাইক দিয়েন, ভালো লাগলে কি বা একটা লাইক দিয়েন, আশা আছে আপনাদের কাছে। তারপরে হলো আশা করি ভালো লাগবে, ইনশাল্লাহ ভালো লাগবে, একটা লাইক দিয়েন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।